ওয়ার্ড অ্যাড্রেস ফরম্যাটটা কি? ওয়ার্ড অ্যাড্রেস ফরম্যাটটা হলো যে এখানে ওই যে এন ওয়ার্ড, এক্স ওয়ার্ড, ওয়াই ওয়ার্ড, যে কোঅর্ডিনেটর বলছিলাম, এফ ওয়ার্ড, এগুলা মানে কি প্রত্যেকটা ওয়ার্ড থাকবে, সে ওয়ার্ডের এগেইনস্টে ভ্যালুটা থাকবে। আর এখানে আরেকটা সুবিধা হলো যে এখানে কোনো সিকোয়েন্স একটু উল্টাপাল্টা হলে কোনো সমস্যা নাই, তবে অবশ্যই প্রিপারেটরি ফাংশন অর্থাৎ জি কোডগুলা, জি এর এগেইনস্টে যেগুলো সেগুলা এন এর পরে থাকবে, বাকিগুলো ধরো না একটু এদিক সেদিক হলেও মানে সিকোয়েন্সটা ওরকম এক্স্যাক্টলি ফলো মাঝে মাঝে নাও করতে হয়। যেমন মনে করো তুমি ইচ্ছা করলে ফিড আগে দিয়ে স্পিন্ডল পরে দিতে পারো, এরকম আর কি, মানে এরকম চেঞ্জ করতে পারো। তো এরকম এটা এখানে যেটা হয় যে এখানে ওয়ার্ড গুলো থাকবে আসলে। আমি এটার উদাহরণটা আমি একটু ভালো করে বুঝতে চেষ্টা করো, যে আমি এখান থেকে আমি একটা মনে করো, তাহলে জিনিসটা বুঝে ফেলবা। মনে করো তোমার যে ওয়ার্ড গুলো আছে সেটা তো জানো, যে এফ দিয়া ফিটেড, এস দিয়া স্পিন্ডল, সিটি দিয়া টুল নাম্বার, এম দিয়া মিসসেলেনিয়াস ফাংশন, ইউ এগুলো থাকে। এখন মনে করো যে তোমাকে বলা হলো যে তোমার এই জিনিসটা একটা জব আছে, যে জবটা এই দুইটা লোকেশনে ডিল করা লাগবে, এটাই কাজ। Two holes are required to drill. এখন প্রশ্ন হলো write the ANSI programming code, part programming code using the three methods. তিনটা মেথড আমি কিছুক্ষণ আগে বললাম। তো এই তিনটা মেথডে তোমাকে যদি করতে হয় তাহলে এখানে একটু ভালো করে মনে রাখো যে এটা কিন্তু 0 0। তো 0 0 সাপেক্ষে এই সার্কেলের সেন্টারটা হলো 15 20 লোকেশনে আছে, আর এটা আছে, এটার সেন্টারটা লোকেশন আছে 75, আর হলো ওয়াই হলো 20। আর জব ডাইমেনশন তো বুঝতে পারতেছো 90/40 একটা জব আছে। এই হলো তোমার দুইটা হোল করতে হবে। আর কিছু ঘটনা হলো যে এটা একটা সিএনসি ড্রিলিং মেশিন দিয়ে করবা। তো সেটার ওই ড্রিলটা, যে ড্রিল বিটটা আছে সেটা ডায়ামিটার হলো 10 মিলিমিটার, এবং ড্রিল বিটটা ঘুরবে 500 আরপিএম এ, এবং ড্রিলটা যখন ভিতরে ঢুকবে ওই যে হোলটা করার জন্য তার ফিড রেট হলো 200 মিলিমিটার পার মিনিট। এবং শুধু এই কাজটা করার জন্য বলছে যে নো জিএমটি কোডস আর রিকোয়ার্ড, মানে কি কোনো প্রিপারেটরি ফাংশন লাগবে না, অর্থাৎ মেশিনটা অলরেডি প্রিপারেটরি ফাংশন ছাড়াই যে বেসিক ফরম্যাটে কাজ করে, কোনো মিসসেলেনিয়াস ফাংশনও লাগবে না, এবং কোনো টুল কোডও লাগবে না। বলছে আর কি, যেটা যেহেতু সিম্পল একটা কাজ, একটা টুলই আছে, এখানে টুল চেঞ্জিং কোনো কোড টুল আর রিগন লাগবে না। এখন প্রশ্ন হলো তাহলে এই ইনফরমেশন গুলো দিয়া তুমি কিভাবে ওই তিনটা মেথডে প্রোগ্রামিংটা করতে পারো। তাহলে প্রথমেই আমি একটু যদি আসি যে হোল নাম্বার 1, হোল নাম্বার 2, হোল নাম্বার 1, হোল নাম্বার 2, এটার জন্য আমি বলে করবো ঠিক আছে, এইটাকে ড্রিল করার জন্য একটা ব্লক একটা কোড লিখবো, এটাকে প্রোগ্রাম করার জন্য আরেকটা ব্লকে প্রোগ্রামটা লিখবো। তাহলে প্রথমে যেটা এন ওয়ার্ডটা হবে, এটার জন্য মনে করো 001, এটার জন্য 002। এবার এক্স ওয়ার্ড, এটার এক্স ওয়ার্ডটা কত? 15, ভ্যালুটা হলো 15, কিছুক্ষণ আগে দেখাইছি। হোল নাম্বার 2 এর এক্স ওয়ার্ডটা কত? 15 প্লাস 60 কত হলো? 75। এবার এটার ওয়াই ওয়ার্ডটা কত? ওয়াই ওয়ার্ডটা দুইটার জন্যই, যেহেতু একই উচ্চতায় আছে, তাহলে 20 এবং 20, ঠিক আছে। এবার এফ ওয়ার্ডটা কত? 200, মানে কি দুইটার ক্ষেত্রেই ফিড রেট, আর ফিড রেট হলো 200 মিলিমিটার পার মিনিট। এবার এফ ওয়ার্ড, এবার এস ওয়ার্ডটা কত? স্পিন্ডল আরপিএম, এটার জন্য 500, এটার জন্য 500, ঠিক আছে। এবার এটাকে যদি ফিক্সড ব্লক ফরম্যাটে প্রোগ্রাম করতে চাই, ফিক্সড ব্লক ফরম্যাটে প্রোগ্রাম করতে চাই, তাহলে ইনস্ট্রাকশন ব্লক গুলা কিরকম হবে? ফিক্সড ব্লকে দেখো কি বলছি, এন, এক্স, ওয়াই, এফ, এস, এই হলো তোমাকে বলছি ফিক্সড ব্লকে হলো কি একদম স্ট্রাকচার করা থাকে, তুমি এই সিকোয়েন্সটা ভাঙতে পারবে না। তো ওই সিকোয়েন্সের এগেইনস্টে শুধু ব্লক নাম্বারটা দিলা 001, খালি প্রোগ্রামের ভ্যালুগুলা, ডিজিটাল ভ্যালুগুলা এখানে পুট করছো, লাস্টে ইউবি, মানে এই ব্লকটা শেষ। এবার N002 যখন বলবা তখন এই যে ওই আগের ভ্যালুটা কিন্তু মানে এক্স এর মান 15, 75,
তারপরে ওয়াই এর মান 20, এফ এর মান 200, এস এর মান 500, এই ঠিক আছে। এইভাবে স্যার হ্যাঁ বলো। তার ড্রিলের যে ডায়ামিটার 10 মিলিমিটার স্যার ওইটা তো ফুট করে নেই স্যার। না এটা ওই যে বললো যে টুল কোডটা লাগবে না, কোনো ধরনের টুল কোডটা লাগবে না, তো যেহেতু ফিক্সড টুল তো আর লাগতেছে না। 10 মিলিমিটারটা নেওয়া আছে টুল কোডে। হ্যাঁ হ্যাঁ সেটাই, এটা লাগবে না, বুঝতে পারছো? এই জন্য বলছে নো টুল কোডস আর রিকোয়ার্ড, মানে এই প্রবলেমের জন্য আর কি। মানে তোমার এমন যদি হইতো যে মনে করো প্রথম ড্রিলটা হবে, প্রথমের ড্রিলটা হবে মনে করো যে সাপোজ 5 মিলিমিটার ডায়ার, তারপরের ড্রিলটা হবে 20 বা 10 মিলিমিটার ডায়ার, তখন কিন্তু তোমাকে টুল কোডটা লাগতো। হ্যাঁ, এটার জন্য একটা টি লাগতো, তখন স্পেসিফাইড করে দিতে হইতো। হ্যাঁ, বুঝতে পারছো তো? যেহেতু এটা লাগবে না এই জন্য আমরা ইউজ করছি না আর কি। তো এখানে যে জিনিসটা ভালো করে বুঝতে হবে যে প্রত্যেকটা ওয়ার্ডের এগেইনস্টে তোমাকে অবশ্যই ডিজিটাল ভ্যালু পুট করতে হবে। হ্যাঁ, যদি মনে করো আগের কোডের সাথে পরের কোডের ভ্যালু চেঞ্জ না থাকে তাহলে হুবহু ওইটাই আবার বসাইতে হবে। এটা হলো ফিক্সড ব্লকের সিস্টেম। কিন্তু যখনই তুমি ট্যাব ফরম্যাটে যাবা, ট্যাবে যেটা হবে সেটা দেখো, তুমি মনে করো যে এন এক্স ওয়াই এফ যা ছিল সবই ঠিকই আছে, এবং এইখানে মনে করো তোমরা যখন কম্পিউটার ট্যাব দাও না, কম্পিউটার ট্যাব, এটা ট্যাব দেওয়া মানে হলো যে এটার পরের কোডটা হলো এটা, তারপর আবার ট্যাব দিলে এটা, তারপর আবার ট্যাব এটা, আবার ট্যাব এটা। আর এই হলো, কিন্তু যখনই তুমি দেখো এই কোডটা ট্যাব সিকোয়েন্সিয়াল ফরম্যাটে লিখবা, সেইখানে কিন্তু দেখো ব্লক নাম্বার এক্স এর মানটা 75। হ্যাঁ, এরপরে তুমি এইখানে যেটা করছে সেটা হলো ইওবি আগে লিখে ফেলেছে, এটা আমার মতে ইওবিটা হবে এখানেই, আর এখানে ট্যাব 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 দিয়ে যাবে, অর্থাৎ গ্যাপ দিয়ে যাবে, অর্থাৎ হুবহু ওই ভ্যালুটা এখানে নিয়ে নেবে। এই জন্য এটা গ্যাপ আর কি, গ্যাপ আছে। ঠিক আছে, তো এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? ফিক্সড ব্লক এবং ট্যাব সিকোয়েন্সিয়াল ফরম্যাট। দেখো ট্যাব কেন দিব স্যার? ট্যাব হলো মানে তোমরা ইয়ে করছো না, ম্যাথল্যাবে ম্যাট্রিক্স লেখো না? হ্যাঁ, ম্যাট্রিক্স যখন লেখো গ্যাপ দিতে হয় না, বুঝছো কিনা? গ্যাপ দিতে হয় না, গ্যাপ দিলে সে হুবহু এটা তো একটা ম্যাট্রিক্স আসলে, মনে করো মানে যে nx হয়ে যাবে, ম্যাট্রিক্স আকারে হয়ে যাবে। তখন আমরা স্পেস দিলে হবে না স্যার, মানে যদি গ্যাপ দেওয়া হয়? ওইটাই বলতেছি না, এখানে ঘটনা আছে। এখানে ট্যাব মানে হচ্ছে 4টা স্পেস মেবি, তাই না? এক্স্যাক্টলি না, 4টা স্পেসে দিতে হবে। কারণটা হলো অনেকে যদি মনে করো সিঙ্গেল স্পেস দেয় বা ডাবল স্পেস দেয়, সেটা ওই ম্যাট্রিক্সের গ্রিডের মধ্যে গন্ডগোল হয়ে যায়, তখন ভ্যালুটা এদিক সেদিক নিয়ে নিতে পারে। এই জন্য এখানে বলতেছে ট্যাব ফরম্যাট, মানে কি একটা ফিক্সড লেন্থ গ্যাপ থাকবে, লেন্থ গ্যাপ যদি থাকে সে ধরে নেবে যে এটা ওই কোডটা। ঠিক আছে, এরপরে এখন এইভাবে লেখলে হবে, কিন্তু এটার অর্থ হলো যে এখানে ইওবি দিয়ে দিয়েছে, মানে কি বাকি আগের গুলা সব একই রকম আছে, এটার সাথে এটা পার্থক্য হলো এটা। ঠিক আছে, তো এই হলো ট্যাব সিকোয়েন্সিয়াল। আর এটাকে যদি আমি ইয়েতে যাই, এটাকে যদি আমরা পরেরটাতে অর্থাৎ কি ওই ওয়ার্ড ফিক্সড ওয়ার্ড মেথডে যাই, তখন দেখো ফরম্যাটটা কিরকম। n001 x এর মান, y এর মান, f এর মান, z এর মান এভাবে দিয়ে দিলা। এখানে কিন্তু আর তোমাকে বারে বারে ওয়ার্ডের ইয়াটা উল্লেখ করা লাগতেছে, অর্থাৎ এটা আগেরটার সাথে মূল পার্থক্যটা হলো তোমাকে এই যে x y f অর্থাৎ এই লাইন ওয়াইজ দিয়ে যেতে হবে, এবং ওয়ার্ডটা দিতে হবে, যে x ওয়ার্ড, y ওয়ার্ড, f ওয়ার্ড, s ওয়ার্ড দিতে হবে। এবং এইখানে যেটা হয় সিকোয়েন্স তুমি চেঞ্জও করতে পারো, কোনো সমস্যা নাই, তুমি যদি মনে করো যে আমার চলবে, সমস্যা নাই। আর পরেরটাতে দেখো জাস্ট এক্স এর মানটা দিয়েছে, বাকিগুলো দেয় নাই। কারণটা কি, যখন তুমি আগের ব্লকের কোনো ভ্যালু নো চেঞ্জ, পরের ব্লকে এগুলো না উল্লেখ করলেও চলবে। এই হলো তোমার প্রোগ্রামিং এর মূল জিনিসটা। আচ্ছা, এখন এই তোমরা যেটা এখানে যে যখনই তুমি একটা পার্ট প্রোগ্রাম রাইট করবা, তখন তোমাকে যে কাজটা তোমাকে অ্যাসাইন করা হয়েছে, যে কিভাবে মানে যে জিনিসটা বানাইতে হবে, সেই বানানোর মেকানিজমটা তোমাকে কিন্তু ভালো করে বুঝতে হবে। এবং
বোঝার পরে তুমি যেটা করবা, তোমার কিছু জিনিসপত্র আছে মেশিনের অক্সিলারি ফাংশন যেগুলো থাকে, সেটা যদি মনে করে যে হ্যাঁ সব প্রোগ্রামার আমার পরবর্তী সব লাইনের জন্য লাগবে, তাহলে নিয়ম হলো প্রথম লাইনে যদি এগুলো দিয়ে দাও প্রথম ব্লকে, তাহলে এটা কিন্তু পরবর্তী কনসিকুয়েন্স ব্লকের জন্য ধরে নেওয়া হবে। তাহলে এইভাবে তোমার প্রোগ্রাম যখন করবা, the first block of instructions should specify the following. প্রথমটা ব্লক নাম্বার থাকতে হবে, তার আগে প্রোগ্রাম নাম্বারও থাকে, সেটা উল্লেখ করছি না এখানে। তারপরে কোঅর্ডিনেট ভ্যালু অ্যাবসলিউট না ইনক্রিমেন্ট সেটা বলে দিতে হবে, তাহলে পরবর্তী হিসাব নিকাশগুলো ওইটাই ফলো করবে। ডাইমেনশন ইউনিটটা কি সেটা বলে দিতে হবে, যদি কি লাগে কোন টুলটা করবা সেটা বলতে হবে, অথবা লাইনে লাইনে টুল চেঞ্জ করলে সেটা টুলটা দিতে হবে। দেন স্পিন্ডল স্পিডটা উল্লেখ করতে হবে, ফিট ফাংশন 94 অথবা 95, তার মানে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ বা এই জিনিসগুলা দিতে হবে। এরকম দেওয়ার পরে আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট ফর ফাইনাল এক্সাম অলসো, যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝলো। যে মনে করো এটা একটা পয়েন্ট টু পয়েন্ট কন্ট্রোল রোবট মেশিন, পয়েন্ট টু পয়েন্ট কন্ট্রোল মেশিনিং, যেখানে একটা নির্দিষ্ট পয়েন্ট যাওয়ার পরে এসিউর করার পরে একটা মেশিন ডেভেলপ হবে। পয়েন্ট টু পয়েন্ট রোবট, পয়েন্ট টু পয়েন্ট মেশিনের যে কাজটা ভালো করে বুঝো, যে এই পয়েন্টে মনে করো রোবটে, মনে করো মেশিনের কাটিং টুলটা প্রথমে এখানে ছিল, কাটিং টুলটা, তারপরে তাকে সুন্দর করে মুভমেন্টটা এসিউর করতে হবে, সেজন্য এখানে যায় এটার সেন্টারে, যে তারপরে ডিলটা করে। তার পরবর্তী কন্ট্রোলটা হলো এক্স্যাক্টলি 70 কত এটা 50 নাকি 50 দূরত্বে গিয়ে সে আবার এক অক্ষ বরাবর 50 দূরত্বে যাবে, যাওয়ার পরে সে এখানে একটা ডিল করবে। তারপরে ডিল করার পরে শোনো, তোমরা ভালো করে বুঝে, এটা ডিল করার পরে কি সে সরাসরি মুভ করতে পারবে নাকি ডিল বিটটা আবার উঠাইতে হবে? উঠাইতে হবে, কিন্তু যে পরিমাণ ডেপথ হোল করলা সেটা সারফেস থেকে উঠাইতে হবে, উঠাইয়া তারপরে ওই যে কুইক মোশন, যেটা কুইক মোশন এখানে যেতে পারো, অর্থাৎ এখান থেকে এখানে কুইক আসতে পারো, এখান থেকে এখানে কুইক আসতে পারো, কোনো সমস্যা নেই। আসার পরে এখানে আবার ডিলিং করতে হবে, ডিলিংটা করে টুলটা আবার কোথায় ছিল, এখানে ছিল, এখানে নিয়ে আসতে হবে। এই হলো তোমার কাজ। তাহলে এই ধরনের প্রবলেম থাকতে পারে। রাইট এ পার্ট প্রোগ্রাম ফর ড্রিলিং দ্য ফলোইং 3 হোলস, এখানে বলে দিলাম 3 হোলস, সবকিছু বলে দিলাম। assume that the tool bit is at rest at 000, এখানে আছে, হ্যাঁ, এবং after completing the job the tool should be returned to its original position. তা এটা বলার পরে তোমাকে যে প্রোগ্রামটা করতে হবে ভালো করে এটা বুঝতে হবে, যে তোমাকে টুল বিটটা মনে এখানে আছে, তোমাকে যদি এখান থেকে এখানে যাবা, যাই সেখানে ডিল করবা, ডিল করার পরে আবার ডিল করেই মোশন দেওয়া যাবে না, ডিল করে টুলটাকে ভিতর থেকে উঠাই নিয়ে আসতে হবে, কিন্তু না হলে তুমি তো পুরোটাই এরকম একদম থ্রেড করে তো পুরোটাই একটা লাইন কেটে ফেলবা। উঠাইয়া টুলটা আবার নিয়ে এসে এখানে আসতে হবে, এখানে ডিল করার পরে আবার উঠাবা, উঠাইয়া আবার এখানে আসতে হবে। এই হলো আমাদের কাহিনী। তো একটু ভালো করে বুঝো। প্রথমে এই যে নোটটা কি, এই কে কথা বলে বুড়ি, আচ্ছা এখানে নোটটা কি, যে তোমাকে ডেপথ অফ হোল, এই 3টা হোল যে করবা সব ক্ষেত্রেই হোলের ডেপথ হলো 10 মিলিমিটার, ঠিক আছে। তারপরে জেড অ্যাক্সিস এর মান ওই পুরা ওয়ার্ক প্লেসের সারফেসে হলো 00, পুরা ওয়ার্ক প্লেস সারফেস হলো 00, এবং তুমি যদি অ্যাবসলিউট মেথডে করো তার মানে কি
ওই সারফেস থেকে উপরে প্লাস পজিটিভ, সারফেস থেকে নিচে হলো নেগেটিভ, সারফেস থেকে নিচে হলো যে নেগেটিভ। তাহলে এই হলো কাজ। এবং দি কাটিং টুল ইজ পজিশন অ্যাবভ দ্য ওয়ার্কপিস সারফেস, এবং কাটিং টুলটা তোমার অলরেডি ওয়ার্কপিস সারফেসের উপর পজিশন করা আছে। তাহলে এখন দেখো, তাহলে আমরা প্রথমেই N010 G71 G90 G94 ইওবি দিলাম। এই যে তোমাদের যে টার্গেটটা বলছি না, প্রথমেই তোমাকে ওই ইনক্রিমেন্টাল, অ্যাবসলিউট, ইঞ্চি মিঞ্চি এগুলো সব বলে দিতে হবে। তা বলে ফেলছে মেট্রিক কোড। G71 মানে হলো মেট্রিক কোড, G90 হলো অ্যাবসলিউট মুভমেন্ট হবে, অ্যাবসলিউট হিসাব হবে, ইনক্রিমেন্টাল না। আর ওই যে ইউনিটটা হলো মিলিমিটার পার মিনিট, ওই যে G94। হ্যাঁ, তাহলে দেখো এটার মিনিংটা হলো এটা, G19 মিনিংটা হলো অ্যাবসলিউট, G94 হলো ফিট ইন মিলিমিটার পার মিনিট। এবার N020 নাম্বারে আরেকটা সিকোয়েন্স দিলাম, M03, এটা মানে হলো কাউন্টার ক্লকওয়াইজ, স্পিন্ডল ঘুরবে কাউন্টার ক্লকওয়াইজ। কত স্পিডে ঘুরবে? 1000। স্যার হ্যাঁ বলো স্যার N20 এর এটা অর্থ কি স্যার? N10 N20 কিন্তু পড়াইছি। হ্যাঁ, যে তুমি যখন ব্লক নাম্বারটা করবা সিরিয়ালি 1 2 3 4 5 করবা না। মনে করো প্রোগ্রাম যখন করা হয়, দেখা গেল যে তুমি প্রোগ্রামটাকে ফিনিশ করার জন্য দেখা গেল যে আরে মাঝখানে তো আরেকটা লাইন দিলে ভালো হয়। জি স্যার। তখন যদি মনে করো 10 11 12 13 14 করে দাও, তাহলে মনে করো এটা 11 করলা, ফলে যেটা জি। হলো মাস সব আবার এগুলা বসে বসে চেঞ্জ করে। আবার চেঞ্জ করতে হবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই জন্য যাতে মাঝখানে ইনসার্ট করা যায় বিভিন্ন ব্লক, হ্যাঁ, সেই জন্য একটু গ্যাপ রেখে রেখে করে আর কি। জি বুঝতে স্যার। পারছো? জি স্যার স্যার। কিন্তু আসলে কিন্তু এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এটার জন্য। জি স্যার। থ্যাংক ইউ ফর ইউর নাইস কোশ্চেন। এটা খুব ভালো একটা কোশ্চেন করে। এখন এইটা যেটা হলো যে স্পিন্ডলটাকে আমি 1000 রুপে ঘুরাইলাম এবং আমাকে বলা ছিল যে ফিড রেটটা 200, সেটাও দিয়ে দিলাম ফিড রেট 200। এবার তুমি আসো হলো যে আমি এই আছি কোথায়? মূল বিন্দুতে 0 আমি এখন কোথায় যাব? প্রথম হোলের সেন্টারে। হ্যাঁ, আমি কোথায় যাব? প্রথম হোলের সেন্টারে যাব। এই যে আমি আছি কোথায়? মূল বিন্দু বলা আছে এখানে, তো আমি কোথায় যাব? এখানে। তো এখানে কিন্তু আমি রেপিড যেতে পারি, রেপিডলি আমি x10 এবং y10 ভ্যালুতে মুভ করাবো। তাহলে এখন প্রথম কাজটা এখানে করে ফেলতেছে, দেখো N03 G00 মানে হলো মুভ ইন রেপিড, কারণ এখানে তো কাটাকাটি নাই, তো টাচে নাই, আমি সাই করে চলে যাব। কোথায় যাব? যেখানে x এর মান 10 এবং y এর মান 10, ইওবি এন্ড দ্য ব্লক। ওকে, এবার হলো যে N04 G00 Z20 ইওবি মানে কি? মুভ ইন রেপিড টু পয়েন্ট 2 মিনিট অ্যাবাভ দ্য ওয়ার্কপিস। এটা কেন করা হয়? এটা তুমি আগে করতে পারতো অবশ্য, এটা আগে দিয়ে এটা করতে পারতে, কারণ হলো আমি টুলটাকে সারফেস থেকে উঠাবো, 2 মিলিমিটার উপরে উঠাবো, তারপরে ওখানে নিয়ে যাব, সেটা করতে পারতাম। অথবা আমি নিয়ে গেছি, টাচে নাই কিন্তু নিয়ে গেছি, নিয়ে এখন আমি উপরে উঠাইছি, কারণ কি এখন আমি ইয়া করাবো, ওই ড্রিলটা শুরু করবো। তো এটা ড্রিলটা যখন শুরু করলাম, দেখো N050 G01 Z-10 ইওবি মানে কি? আমি এখন ড্রিল হোল করছি 200 মিলিমিটার পার মিনিট, কারণ এটা আগে সেট করছি 200। এই যে মানে ড্রিল বিটটা সারফেসে 0, তো মানে আছে তো জেড এর মান সারফেসে কত? 0, সারফেস থেকে উপরে হলো মনে করো 2, মানে প্লাস, সারফেস থেকে নিচে হলো মাইনাস। তাহলে আমাকে যেহেতু Z00 এর সারফেস এবং আমাকে ডেপথ অফ হোল 10, তাহলে আমাকে Z-10 যেতে হবে ওই হোলটা করার জন্য। তার মানে এখানে কিন্তু এই কমান্ডের মাধ্যমে আস্তে আস্তে টুল বিটটা সারফেস থেকে আস্তে আস্তে নিচের দিকে -10 যাচ্ছে, যাওয়ার ফলে তাহলে হোলটা ড্রিল হয়ে গেল। ঠিক আছে, এবার তুমি এইখানে যদি এই যে তুমি এটা ড্রিল এনশিওর হয়ে যাওয়ার পরে
এখন বিটটাকে উঠাবো না, আবার উঠাইয়া আবার এইখানে যাবো। ওই যে দেখো Z02, এটা একটা জাস্ট একটা সেফের জন্য আর কি, আমি সারফেস থেকে একটু উপরে থাকবো, টুল বিটটাকে টাচ করাবো না। আবার আমি কি করলাম, ডিলটা শেষ হয়ে যাওয়ার পরে N090 G00 তাড়াতাড়ি, হ্যাঁ, Z2 EOB, মানে আমি ওইখান থেকে উঠাই ফেললাম। উঠাইয়ে এখন আমি আবার রেপিডলি দ্বিতীয় হোলে যাব। দ্বিতীয় হোলের কোথায় যাব? সেন্টারে যাব। সেন্টারটা কত দূরে বলো, কত দূরে? কত 50 দূরে? 40 না মানে মূল বিন্দু থেকে কত দূরে? 50 দূরে, তাই না? 50 স্যার। 50 দূরে। তাইলে আমরা এই যে তাড়াতাড়ি এখন বললাম যে ঠিক আছে উঠাও, উঠাইয়া ডিল বিটটাকে টাচের থেকে উঠাই ফেললাম। উঠাইয়ে মানে একদম G00 মানে কি রেপিড, আর G01 হলো লিনিয়ারলি যে হিসাব করে যাবে আস্তে আস্তে। G0 মানে কি তাড়াতাড়ি চলে যাবে। কোথায় চলে যাবে? X50 তে গিয়ে ওইখানে সেন্টারে সেট হলো, ঠিক আছে। আর টুল বিট কিন্তু অলরেডি উঠানো আছে। এইবার তুমি ডিলিংটা শুরু করে দিলা যে ওকে, এইবার কিন্তু G01 খেয়াল করে দেখো, G01 এখানে কিন্তু আবার রিপিট, যখনই তোমার মেশিনিং হবে তখন G01 দিতে হবে, যখন এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাই দেবো উইদাউট মেশিনিং তখন G00, এটা পড়াইছিলাম গত ক্লাসে। তাহলে এখন আমি Z-10 EOB, তাহলে আবার ডিলটা হয়ে গেল। আবার ডিলটা হয়ে যাওয়ার পরে আমি আবার এটাকে উঠাবো। উঠাইয়ে এইবার কোথায় যাব? এবার পরের হোল্ডটাতে এক্স এর মান চেঞ্জ নাই, এই এক্স এর মান একই, শুধুমাত্র ওয়াই কত? ওয়াই কত? অ্যাবসলিউট তো ওয়াই, তাহলে কত বলো? 30 এক্স্যাক্টলি। তাহলে ওয়াই 30 তে যাবে। তাহলে এরপরে সে কি করলো, এই দেখো খুব দ্রুত G00 রেপিডলি Y30 তে চলে গেল। যাওয়ার পরে আমি এখন আবার ডিলটা করবো, G01 Z-10 EOB, আবার ডিলটা করলাম। ডিলটা করে আমি এটা জাস্ট একটা মানে ইয়ার জন্য আর কি, একদম Z20 একদম অনেক উপরে টুলটাকে উঠাই ফেললাম। মুভ ইন রেপিড টু পয়েন্ট 20 মিটার অ্যাবাভ দ্য ওয়ার্কপিস সারফেস। এবার আমি আবার কোথায় যাব? কাটাকাটি তো শেষ, কোথায় যাব? অরিজিনাল না স্যার, অরিজিনালে। সো আমি দ্রুত আমি G00 X0 Y0 EOB করে ফেললাম, তাহলে আমার ড্রিল শেষ। তাইলে M02 মানে হলো প্রোগ্রাম এন্ড, মানে ওই প্রোগ্রামটা পুরো শেষ আর কি। ক্লিয়ার? আশা করি। তা N090 আর N1100 এই দুইটা লাইন কি স্যার আমরা একসাথে করতে পারতাম না স্যার? হ্যাঁ এখানে না ঘটনা আছে, EOB দিলে ব্লক শেষ তো। তা এটা বলতেছি না স্যার, কোনটা বলো তো? স্যার N090 90 আর 100 স্যার। আচ্ছা 90 100 না, এই দুইটা লাইন স্যার আমরা কি এক লাইনে করতে পারবো না, এক ব্লকে? হ্যাঁ পারা যাবে। বুঝছি আমি, হ্যাঁ ঠিকই আছে। এই তো মানে এটাই, মানে এটা একটু আস্তে আস্তে দিছে যে তোমার সিস্টেম গুলো বোঝার জন্য। এখানে আমি এখানে যেটা বলছি এটা এখানে করা যাবে। কোথায় জানো? যেমন আমি যদি 30 আর 40 এই 30-40 এখানে Z20 দেই তাহলে কিন্তু হয়ে যায়, তাই না? জি স্যার। এই আর কি। সো এইভাবে তুমি প্রোগ্রামটা ইউ ক্যান রাইট। আচ্ছা এবার প্রোগ্রামিং এর তোমরা এই প্রোগ্রামটা একটু দেখবা। হ্যাঁ এই দুইটার থেকে এই প্রোগ্রামটা তো ম্যাটল্যাবে করতে হবে তাই না স্যার? এইটা শোনো, না আমি বলি এইটা, এগুলো হলো কি, এগুলো হলো সিএনসি মেশিনের পার্ট প্রোগ্রামিং এর ডেজিগনেটেড কোড। হ্যাঁ এটা সমস্যা নেই, এটা কোনো ম্যাথল্যাবে যাব না আমরা। কিন্তু বর্তমানে কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল মেশিন আছে, সেইখানে প্রোগ্রামগুলা এগুলা কিন্তু তুমি কোডগুলা কিন্তু তুমি ম্যানুয়ালি মানে অথবা
ওই কোডগুলা ওই কোম্পানির ম্যানুফ্যাকচারার কোম্পানি থেকে নিয়ে তুমি বসাচ্ছ, তাই না? তাই তো। এখন আরেকটা মেথড আছে যে অ্যাপ্ট অটোমেটিক্যালি প্রোগ্রাম টুল বলে একটা সফটওয়্যার আছে, আর একটা আছে কমসেক 2 মনে হয়। এগুলা কিন্তু নিজস্ব কিছু কম্পিউটারের কিছু, আমি আসতেছি ওখানে একটু ইঙ্গিত দিব। সেইখানে সেই দুইটা মেশিন প্রোগ্রামিং ইউজ করে তুমি সিএনসি মেশিন প্রোগ্রাম করা যেতে পারে। স্যার ম্যাথল্যাব আর পাইথনে করা যায় না এগুলো? হ্যাঁ, একটু অনেকেই করছে তো, পাইথনেও করে। ঠিক আছে, আমি আসতেছি। তো এখন দেখো, যারা মনে করো এটা তো বেসিক জিনিসটা শিখাইলাম যে এইভাবে প্রোগ্রামটা করলে ডেভেলপ হবে। তোমরা ভালো করে বুঝো, এটার পড়াচ্ছি না এখন, একই প্রোগ্রাম এটা করবা আর এটাও করবা। এখানে প্রোগ্রামটা করাই আছে। তো এটা প্রোগ্রামটা হয়ে গেলে তোমরা মোটামুটি এই দুইটা পয়েন্ট টু পয়েন্ট ভালো করে করবা। পয়েন্ট টু পয়েন্ট ইম্পর্টেন্ট। তো তোমরা বেসিক জিনিসটা ধরতে পারছো। এখন যেটা আমি জানতে চাচ্ছি, এখানেও আমি একটু স্লাইডটা কি আসছে? স্লাইড আসেনি স্যার, ফোল্ডার আসছে। না স্যার, ফোল্ডার। আচ্ছা, এই মিনিমাইজ করেন স্যার ফোল্ডারটা। হ্যাঁ করছি, হ্যাঁ বুঝছি। এখন ওই তোমরা যারা প্রোগ্রামিং করছো, হ্যাঁ, ফোরটান করছো, সি করছো, ম্যাথল্যাব করতেছো, তো এই পার্ট প্রোগ্রামিং এর একটা কমন একটা ইস্যু আছে যে কতগুলো অপারেশন আছে যে একটা জবের মধ্যে বারবার লাগতে পারে। মনে করো টার্নিং যে একটা ফিক্সড কমান্ড, আসলে টার্নিং কমান্ডের জন্য মনে করো একটা জবের কয়েকবার টার্নিং লাগবে। তুমি কি টার্নিং এর জন্য আবার প্রোগ্রাম লিখবা? কতগুলো কোডিং করা যায়? ইকোনমিক না, এবং টাইম কনজিউমিং, মেমোরি কনজিউমিং। সো এই সমস্ত ক্ষেত্রে তোমার কিছু তোমরা অলরেডি জানো, সাব রুটিন, সাব প্রোগ্রাম, হ্যাঁ, এগুলা তোমরা অনেকেই এগুলোর সাথে পরিচিত। সাব রুটিন, ডো লুপস, তাই না? হ্যাঁ, তো এই সাব রুটিন, ডো লুপস, আরেকটা আছে যে ক্যান বা ফিক্স সাইকেল। তো এগুলা এখানে ওই প্রোগ্রামিং এর একটা বেসিক কনসেপ্ট, যে যেখানে আমাদের একই কাজগুলা বারবার একটা প্রোগ্রামে আসতে পারে, মানে কোন একই মেশিনিং কাজগুলা, সেই মেশিনিং কাজগুলোর জন্য যে প্রোগ্রামটা তুমি করা আছে, হ্যাঁ, যেমন একটা ড্রিল তো একটা কমন ফেনোমেনা। এই ড্রিল তো খালি ডাটা আছে, ড্রিল বিটের চেঞ্জ করবা, ওই ড্রিল বিটের সাইজ চেঞ্জ করবা, ডেপথ অফ কাজ চেঞ্জ করবা, তাই না? বাস হয়ে গেল। বিভিন্ন যত ধরনের হোল ইউ ক্যান মেক। তো সিমিলারলি এটার জন্য আমি বারবার প্রোগ্রাম করব না, আমি শুধু একটা প্যারামিটার চেঞ্জ করে ওই প্রোগ্রামটাকে কল করে দেব। তো এই ধরনের প্রোগ্রাম কিন্তু ইয়াতে আছে, ওই যে দেখো সাব রুটিন, ডো লুপস, এগুলো তোমার পরিচিত। তো এগুলা জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যে আমি এগুলা সিলেবাসে নাই, আমি তোমাদের একটা আইডিয়া দিচ্ছি যে জাস্ট এইভাবে তুমি সাব রুটিন প্রোগ্রাম বিভিন্ন কাজের জন্য লিখতে পারো। লিখে তুমি যখন, আমি শুধু কোডিং তো একই, আমি জাস্ট শুধুমাত্র বলতেছি যে যখন তুমি সাবরুটিন প্রোগ্রাম লিখলা, তখন দুইটা তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। আমি তখন তাকে কিভাবে ডাকবো, বারবার কিভাবে তাকে কল করব, এবং আমি এটাতে কিভাবে বেরিয়ে যাব, হ্যাঁ, এই কয়েকটা জিনিস যদি তুমি জানো, তাহলে তুমি ছোট ছোট সাব প্রোগ্রাম লিখে মূল প্রোগ্রামের মধ্যে কল করতে পারো। তো এটা একদম খুব সহজ। যে আমরা জানি যে প্রোগ্রাম নাম্বার বলে একটা জিনিস, লাইন, আমি তোমাদের প্রথম দিকে বলছিলাম যে একটা হলো লাইন নাম্বার, ঠিক আছে? তো একটা অনেকগুলো ব্লক দিয়ে মনে করো একটা প্রোগ্রাম লেখছো, তুমি ইচ্ছা করলে লাইন নাম্বারের আগেই প্রোগ্রামটাকে সেভ করতে পারো প্রোগ্রাম নাম্বার দিয়ে মেমোরিতে। তো তুমি একটা প্রোগ্রাম নাম্বার সেভ করছো, মনে করো এটা প্রোগ্রামটা হলো, মনে করো এই সাধারণত সাব রুটিন সাধারণত এল দিয়ে প্রকাশ করে, L2221, মনে করো এটা একটা প্রোগ্রাম করছো আর কোন একটা কাজের জন্য। তো এই এই ধরনের প্রোগ্রাম যখন মনে করো তুমি কল করবা, হ্যাঁ,
কল করে তুমি যেখানে কল কর সেখানে কোন একটা লাইনের মধ্যে লিখে দিলে L221, তখন অর্থ হলো সে বুঝে ফেলবে যে আমাকে তাইলে ওই স্টার্ট করতে বলছে সাবরুটিন নাম্বার 221 নম্বর প্রোগ্রামটা। আর প্রোগ্রামটার পরপরই যদি আবার M17 কোডটা ইউজ করো, এটার অর্থটা হলো যে তুমি যাকে কল করলে এইমাত্র তার এন্ড অফ সাবরুটিন, ওই মানে মূল প্রোগ্রামের মধ্যে M17 দাও, তাহলে এটা শেষ হয়ে গেল। সো তুমি আর ইচ্ছা মতন যে কোনো একটা সাবরুটিন প্রোগ্রামকে তোমার প্রয়োজন অনুযায়ী যদি মনে করো এই মেশিনিং অপারেশনের জন্য যে সাবরুটিনটা আছে, তুমি অতি সহজেই কোন একটা ব্লকের মধ্যে একটা ব্লক নাম্বার দিয়ে এই ধরনের কোড ইউজ করে আবার সাথে সাথে এটা দিয়ে তুমি একটা সাবরুটিন প্রোগ্রামকে রান করায় আবার মূল প্রোগ্রামে যেতে পারো এবং মূল সাবরুটিন প্রোগ্রামটা বেড়ে যেতে পারো। তাহলে এটা খুব একটা কঠিন কিছু না। যেমন আমি একটা উদাহরণ দিই, সাপোজ দেখো এটা একটা প্রোগ্রাম, ছোট একটা প্রোগ্রাম, জাস্ট L101 EOB দিয়ে দিচ্ছে, সাবরুটিন প্রোগ্রাম 101 কল করে চলে গেল। এরকম তুমি যে কোনো জায়গায় সাবরুটিন প্রোগ্রামকে কল করে নিতে পারো। এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। ডো লুপস আছে, এগুলা তুমি এত প্রকার পড়ার দরকার নাই, আমি জাস্ট তোমাদেরকে বেসিক জিনিসটা শিখাইছি, যারা পরে প্রোগ্রাম করতে রাজি এই লাইনে কাজ করো তারা শিখবা। তারপরে কিছু আছে ক্যান সাইকেল বা ফিক্সড সাইকেল। এটা আবার একটু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে হোয়াট ইজ ক্যান সাইকেল, ক্যান সাইকেল গুলা কি কি আছে সাধারণত, তাদের ইয়াগুলা কি কি, এবং এটার স্ট্যান্ডার্ড জিনিসটা কি আর কি। তো সো ক্যান সাইকেলটা হলো কি কিছু ফিক্সড সাইকেল may be defined as a set of instruction inbuilt or stored in the system memory to perform a fixed sequence of operation. অনেক ক্ষেত্রে এই ক্যান সাইকেল বা ফিক্সড সাইকেলটা এটা ম্যানুফ্যাকচারাররা করে দেয়, যে টার্নিং এর জন্য এই ক্যান সাইকেল, তারপরে মনে করো নার্লিং এর জন্য এই ক্যান সাইকেল, তারপর মনে করো থ্রেডিং এর জন্য এইটা, টার্নিং তারপর ফিনিশ টার্নিং এর জন্য এইটা। এরা অলরেডি প্রোগ্রাম গুলা করা থাকে, এবং এই প্রোগ্রাম গুলা যখন তুমি এই ক্যান সাইকেলকে যখন তুমি অ্যাকশনে নিতে চাও উইথ এ সিঙ্গেল কমান্ড এবং নিতে পারবা, এবং এতে করে কি হবে যে টোটাল প্রোগ্রামের লাইন, নাম্বার অফ লাইন, টাইম সব কমে যায়। সো ক্যান সাইকেল আর ইউজড ফর রিপিটেটিভ এন্ড কমনলি ইউজড মেশিনিং অপারেশন। ভালো করে বুঝো, কমনলি ইউজড। আগের গুলা কিন্তু কমনলি ইউজ না, কিন্তু তুমি মনে হলো যে আমি একটা প্রোগ্রাম লিখছি, এটা আমার জবের জন্য এটা বারবার লাগতে পারে, অতএব আমি একটা প্রোগ্রাম লিখি, সেটা আমি একটা সাবরুটিন প্রোগ্রাম হিসেবে ইউজ করবো বা ডো লুপস হিসেবে ইউজ করবো। ইউ ক্যান। আর ক্যান সাইকেল গুলো হলো ম্যানুফ্যাকচারাররাই যখন বানায় তখন তারা জানে যে এই প্রোগ্রামগুলো তো বারবারই লাগে, তাহলে আমি এগুলো একটা প্রোগ্রাম করে দিই, তারা শুধু কল করে নিয়ে ইউজ করবে প্যারামিটার গুলো চেঞ্জ করে করে। সো এটা পসিবল। তাহলে দি ক্যান সাইকেলস আর স্টোরড আন্ডার জি কোড, মনে রাখবা এগুলা জি কোডের আন্ডারে স্টোর করা আছে অলরেডি, এবং সাধারণত 81 থেকে 89 আর রিজার্ভ ফর ফিক্সড ক্যান সাইকেল, এবং G80 যে কোডটা আছে সেটা দিয়ে মনে করো তুমি মনে করো G81টা ইউজ করলা, বা 89, 88 এই কোড ইউজ করে তুমি একটা প্রোগ্রাম এটার এগেইনস্টে যে ক্যান সাইকেলটা আছে করতে পারো। করার পরে G80 যদি দিয়ে দাও, তার মানে হলো ক্যান সাইকেল ক্লোজ করে সে আবার তোমার প্রোগ্রামে চলে আসবে। কমনলি অ্যাভেলেবল ফিক্সড ক্যান সাইকেলস ফর লেথ মেশিন, যেমন তোমাকে বলছি আমি, ক্যান সাইকেল ফর টার্নিং, ক্যান সাইকেল ফর থ্রেডিং, ক্যান সাইকেল ফর ড্রাফট টার্নিং, ক্যান সাইকেল ফর ফিনিশিং। এই ধরনের কিছু ফিক্সড ক্যান সাইকেল আছে, যেটা তুমি একটু যদি ওই ম্যানুফ্যাকচারারের স্পেসিফিকেশন গুলা দেখো, প্রিপারেটরি ফাংশন বা জি কোড গুলা দেখো, তাহলে তুমি বুঝতে পারবা আসলে তুমি ওই কোড গুলা কিভাবে ইউজ করবা। তো আমি এখানে শুধু এই পৃষ্ঠাটাই ভালো করে পড়বা, যেটা কি কি আছে, বা এই দুইটা পৃষ্ঠা ভালো করে পড়লে তোমার এই জিনিসগুলা হয়ে যাবে, সমস্যা নেই। আর বেশি কিছু এখন যেহেতু আসলে পুরা শুধু সিএনসি মেশিনিং পড়াবো না করছে, তো ওকে আরো সামনে যেতে হবে। আমি আসলে আই হ্যাভ টু ফিনিশ বাই ম্যাক্সিমাম 1 ক্লাস মোর এই চ্যাপ্টার গুলা ক্লোজ করবো। এর আন্ডারে কিন্তু আরো আমার জিনিসপত্র আছে, আমাকে পড়াইতে হবে, ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম, গ্রুপ টেকনোলজি আমাকে টাচ করতে হবে। আমি আজকে সিএনসি মেশিনিং চ্যাপ্টারটা ক্লোজ করে দিচ্ছি।
হ্যাঁ, যে তোমাদেরকে কালকে আমরা নেক্সট ক্লাসে ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং এবং গ্রুপ টেকনোলজি আরেক ক্লাসে শেষ করে দিব। দিলে আমি এখন আবার নর্মাল মেশিন টুলে আবার চলে যাব, যেখানে আমাদের মেকানিক্স গুলো পড়তে হবে। এনে আমি এখন আবার যাচ্ছি আরেকটা জায়গায়, যারা ওই যে বারবার জিজ্ঞাসা করতেছো স্যার এগুলা কি দিয়ে প্রোগ্রাম করে বা কিভাবে করে। তো এখন এতক্ষণ পর্যন্ত যা পড়াইলাম সেটা হলো তুমি ম্যানুয়ালি ইউ ক্যান ডেভেলপ বাই ইউজিং সাম এনসি ওয়ার্ড। তোমাকে নিজে নিজে তৈরি করা লাগবে। আর তুমি যদি মনে করো যে নো স্যার আই ওয়ান্ট টু ইউজ সাম ল্যাঙ্গুয়েজ ইন প্রোগ্রামিং, সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি আসতেছি। হুম, ওই গেল। তোমার কি দেখতে পাচ্ছো না? ফোল্ডার দেখা যাচ্ছে স্যার শুধু। আচ্ছা ঠিক আছে। এখন কম্পিউটার এডেড পার্ট প্রোগ্রামিং জি স্যার দেখা যাচ্ছে। যারা ওই যে জিজ্ঞাসা করতেছো আমি আসলে কি করব বা কিভাবে করব, এইখানে দুইটা ওয়ার্ড যদি তোমরা পড়ো যে তাহলে মোটামুটি তোমরা নামগুলো শুনছো মনে হয়। এই কম্প্যাক্ট, এটা একটা মেথড, অথবা অ্যাপ্ট একটা সফটওয়্যার আছে যে বাই ইউজিং দিস টুল তোমরা পার্ট প্রোগ্রাম করতে পারো। তবে এখানে একটু ফেনোমেননটা একটু ভিন্ন। মানে প্রোগ্রামিং এর ফেনোমেননটা একটু ভিন্ন। ওই যে মানে ওই ম্যানুফ্যাকচারার যে এন ওয়ার্ড বা প্রোগ্রামিং ওয়ার্ড গুলো আছে, তার বাইরে কিছু মানে কিছু নিজস্ব মেথড থাকে। হ্যাঁ, যেমন আমি যদি বলি যে সরাসরি ইয়াতে চলে যাই, এখানে ইয়া না বলে যে দুই ধরনের আছে। হ্যাঁ, দুই ধরনের পার্ট প্রোগ্রামিং আছে। একটা হলো অ্যাপ অথবা কম্প্যাক্ট, আর অনেকে ওই পাইথন ইউজ করে করছে এখন মেশিন লার্নিং ইউজ করে। হ্যাঁ, মেশিন লার্নিং এর মধ্যে ইউজ করার জন্য আর কি মেশিন লার্নিং টেকনোলজিটা। এখন যদি অ্যাপ হয়, অ্যাপটার নামটা হলো, পুরো নামটা হলো অটোমেটিক্যালি প্রোগ্রাম টুলস। তো এখানে তোমার যখন অ্যাপটের মাধ্যমে তুমি কম্পিউটার ইউজ করে করবা, তখন সেখানে কয়েকটা জিনিস খালি ইম্পর্টেন্ট, যে আমি কিভাবে জিওমেট্রি স্টেটমেন্ট গুলো দিব, কিভাবে মোশন স্টেটমেন্ট গুলো দিব, পোস্ট প্রসেসর স্টেটমেন্ট গুলা কি, অক্সিলারি স্টেটমেন্ট গুলা কি। পার্ট প্রোগ্রামিং এর মতোই অ্যাকচুয়ালি। যে জিওমেট্রি স্টেটমেন্ট মানে হলে আমি যে জিনিসটা কাটতে চাচ্ছি বা তৈরি করতে চাচ্ছি, যে সার্কেল, পয়েন্ট, আর্ক, প্লেন এগুলো কি লাগবে না লাগবে এগুলো ডিফাইন করা। তারপরে হলো আমি মোশনটা কিভাবে দিব, যে কোথায় যাবে, কোন পয়েন্টে যাবে, এগুলা কিভাবে দেবো, এটা একটা ইস্যু। আরেকটা হলো যে পোস্ট প্রসেসর স্টেটমেন্ট, মানে কি এই দুইটার বাইরে কিছু ওই অপারেশন গুলো সঠিকভাবে হওয়ার জন্য কিছু লাগে, যে হ্যাঁ কুলেন্ট অন অফ, স্পিড কমানো বাড়ানো, এইগুলো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। দেন আরেকটা আছে অক্সিলারি স্টেটমেন্ট, যেমন তুমি টুলস কোনটা নিবা, টলারেন্স আছে নাকি নাই, পার্ট নাম্বার কত, কোন পার্টটা প্রস্তুত করতেছি, এই সমস্ত বিষয়গুলো এখানে থাকবে। এখন আমি যা সংক্ষেপে যদি বলি যে জিওমেট্রি স্টেটমেন্টটা কিভাবে দেওয়া হয়, মনে করো যে অ্যাপ যদি ইউজ করো, তাহলে সেখানে জিওমেট্রি স্টেটমেন্টের স্ট্রাকচারটা হলো এরকম: জিওমেট্রিক সিম্বল, তারপরে জিওমেট্রিক টাইপ এবং ডেসক্রিপটিভ ডাটা। এটা যেমন তুমি যদি মনে করো একটা লাইনকে অ্যারাউন্ড দিয়ে আইডেন্টিফাই করতে চাচ্ছ, যেটা দুইটা পয়েন্ট দিয়ে যাবে, P1 এবং P2। সব জায়গায় এই ঘটনাটাই ফলো হবে। মনে করো প্রথম পয়েন্টের জন্য তুমি সিম্বল ইউজ করছো P1, তাহলে এটা কিন্তু আবার কোড, মানে এটা কম্পিউটার বুঝবে। পয়েন্ট স্ল্যাশ এই যে জিওমেট্রিক টাইপ গুলা কি বেসিক, পয়েন্ট আছে, লাইন আছে, সার্কেল আছে, তাই না? তো ওইগুলো হলো জিওমেট্রিক টাইপ, এগুলা পয়েন্ট।
তারপরে কি 3,0 4,0 0,00 মানে ওই পয়েন্টটার ডেসক্রিপটিভ ডাটা, মানে এটা একটা পয়েন্ট 3D স্পেসে, এটা আসলে একটা প্লেনের উপরে দুইটা পয়েন্টই 0,0 যেহেতু, তাহলে একটা প্লেনের মধ্যে দুইটা পয়েন্ট, আর একটা পয়েন্ট কি 3.0 2.0। এবার মনে করো যে তুমি লাইনটা আঁকতে চাচ্ছ এই দুইটা পয়েন্ট দিয়ে যাবে, তাহলে দুইভাবে কমান্ডটা দিতে পারো, লাইন L1 ইকুয়াল টু লাইন অবলিক P1, P2, তাহলে হয়ে গেল এই দুইটা পয়েন্ট দেশে যাবে এই লাইনটা। মিনিংটা বুঝতে পারছো আশা করি। অথবা ইচ্ছা করলে সরাসরি লাইন দিয়ে প্রথম 3টা পয়েন্টের লাইন দিয়ে কমা, অথবা এটা দিতে পারো, তাহলে এটাই ইউজ হয় বেশি আর কি, যেটা ঠিক আছে এটা বেশি ইউজ হয়। আমার মনে হয় এটা বুঝতে পারছো। তারপরে মনে করো তুমি যদি ইয়াতে যাও, আরো স্পেসিফিক কিছু ব্যাপার সেবার আছে, যে তুমি আরো মনে করো এই যে কিছু দেখো পয়েন্ট 3, মনে করো একটা পয়েন্ট দুইটা লাইনের ইন্টারসেকশন পয়েন্ট, যেটা সেটা তুমি ভেবে দিতে পারো। একটা পয়েন্ট আছে P3, যেটা পয়েন্ট ইন্টারসেকশন অফ লাইন 1 লাইন 2। এরকম ভাবে মনে করো পয়েন্ট 4টা কি, পয়েন্ট 4টা কি, যে এক্স কোঅর্ডিনেট উইথ হায়ার ভ্যালু, অর্থাৎ কি এক্স কে বর্ধিত করলে পজিটিভ ভ্যালুর দিকে, এবং L1 এবং C1 সার্কেল যেখানে কাট করবে তাদের পয়েন্ট, এগুলো একটা ফরম্যাট আর কি, যে এটা তোমার বুঝতে পারতেছো। অর্থাৎ লাইন 1 C1, লাইন 1 এবং C1 যেখানে কাট করবে, তাহলে কমপক্ষে দুইটা পয়েন্টে কাট করবে, ভালো করে বুঝো। একটা সার্কেলকে একটা লাইন দুইটা পয়েন্টে সেট করবে, এটা তো কনফার্ম। এখন ওই দুইটা পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটা, যে পয়েন্টে এক্স এর মান হায়ার, ওই পয়েন্টটাকে মিনিং করার জন্য এই কমান্ডটা। এরকম তুমি বিভিন্ন কমান্ড তৈরি করতে পারো। এই যে এটা কি C1 এবং C2 দুইটা সার্কেল যেখানে কাট করবে, সেখানে দুইটা পয়েন্ট পাবা আবারও, সেই দুইটা পয়েন্টের মধ্যে যেখানে ওয়ার মাল ছোট, যেই পয়েন্টের মধ্যে ওয়ার মাল অপেক্ষাকৃত ছোট, সেই পয়েন্টটাকে ডিনোট করতেছে। এরকম ভাবে কিন্তু বিভিন্ন সিচুয়েশনাল পয়েন্ট ইউ ক্যান বিভিন্ন আইডেন্টিফাই। সিমিলারলি লাইন, প্রথম সবচেয়ে সিম্পল লাইন হলো মনে করো লাইন P1 P2 শেষ, লাইন P2 এই যে প্যারালাল, এই যে P2 এবং প্যারালাল অফ L1। তো এরকম ভাবে তুমি লাইন বিভিন্ন ভাবে সার্কেল, এই জিনিসগুলো তুমি কমান্ড দিতে পারো, দিয়ে তারপরে তুমি মনে করো মোশন গুলা কিভাবে দিবা। মনে করো গো টু P2, তার মানে কি P2 পয়েন্টে যাও বর্তমান থেকে, অথবা ফ্রম অবলিক P1, মানে কি P1 থেকে যাত্রা শুরু করো। আবার অথবা মনে করো গো ডেল্টা অফ 550 এত, বর্তমান পয়েন্ট থেকে বর্তমান ডেল্টা ইনক্রিমেন্টাল, বর্তমান পয়েন্ট থেকে 100 বরাবর 5 গড় যাও, ও 1 বরাবর 4 গড় যাও, ঠিক আছে। এরকম ধরনের কমান্ড দিতে হইতে পারে। তো সিমিলারলি এই ধরনের পয়েন্ট আছে, তোমরা একটু দেখবা। আমি যেহেতু আজকে আমি শেষ করে দিচ্ছি, কালকে অন্য কিছু পড়াবো, তো তোমরা এইখানে একটু দেখবা, দেখে নিজে নিজে একটু করে নিয়ে এখান থেকে তেমন কিছু না, বা বেসিক জিওমেট্রিক্যাল মোশন কমান্ড গুলো কিরকম থাকে দেখার পরে তুমি ইচ্ছা করলে এই 7.1 এই জিনিসটা তুমি প্রোগ্রামটা দেখো। না বুঝলে আমাকে কোন এক ক্লাসে আস্তে আস্তে জিজ্ঞাসা করবো, আমরা চেষ্টা করবো। কম্প্যাক্টার পড়াবো না, কারণ আমার সময় নেই। তোমরা দেখো, দেখার পরে যদি না বুঝো, আমার মনে বুঝবে, এত কঠিন কিছু না, একদম সিম্পলি এই জিনিসটা বানাইতে গেলে কিভাবে কম্পিউটার প্রোগ্রামিংটা হবে, ইট ইজ হিয়ার, ইউ ক্যান গো এন্ড রিড। ওকে, এখন পড়ানো শেষ। স্যার সিএনসি, নেক্সট, স্যার বলো। সিএনসি থেকে কতটুকু কোশ্চেন হবে স্যার, কয় সেট হবে সিএনসি পার্ট থেকে? সিএনসি ফ্লেক্সিবল গ্রুপ টেকনোলজি, দ্যাটটা বুঝি নাই স্যার, আবার একটু বলুন স্যার। সিএনসি মেশিন, ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম, গ্রুপ টেকনোলজি, দ্যাটটার মতন আসে। আচ্ছা স্যার। ওকে, স্যার বলো। স্যার আমাদের ট্যাপ সিকোয়েন্সিয়াল মেথডটা দেখলাম স্যার, ওইখানে তো প্রথম ব্লক এবং দ্বিতীয় ব্লকের ওয়াই অ্যাক্সিস এর বরাবর যে ডিসটেন্স, তারপরে ফিড রেট, স্পিন্ডল রেট, এগুলো সেম ছিল, তাই বলে আমরা ইওবি লিখে দিছি। কিন্তু কোনো কারণে যদি ওয়াই সেম থাকে
বা স্পিন্ডল রেটটা চেঞ্জ হয়ে যায় তখন কিভাবে লিখবো ব্লক 2 ওই তো সেটা শোনো, ট্যাব দিয়ে যায়, যেখানে চেঞ্জ হবে সেটা দিবা, আর বাকিগুলো গ্যাপ রাখবা। ট্যাব দেওয়ার পর কি খালি রাখবো যেটা সেম থাকবে? হ্যাঁ খালি রাখবা। খালি রেখে দিয়ে তারপরে আবার ট্যাব দিয়ে যেটাতে ভ্যালু চেঞ্জ হবে ওখানে পুট করে তারপরে সেটা ইউভি দিয়ে দিবা, সেটা দিয়ে একটা এক্স্যাক্টলি ম্যাট্রিক্স একটা যেমন লেখে ম্যাথল্যাবে খুব এরকম, শুধু স্পেসের জায়গায় ট্যাব। বুঝতে পারছি। ঠিক আছে, জি স্যার। আশা করি ক্লাসটা মোটামুটি বুঝতে পেরেছো, কঠিন কিছু না। আমরা নেক্সট ক্লাসে ওই ফ্ল্যাগজিন ম্যানুফ্যাকচারিং আমরা শেয়ার করবো। তোমাদেরকে রিকোয়েস্ট থাকবে এই প্রোগ্রামটা দেখে আমরা এবার খুব সম্ভবত যে বাকি 2টা জিওমেট্রি এবং এই একটা জিওমেট্রি, এই 3টা থেকে তোমাকে আমরা একটা প্রোগ্রামিং ফাইনাল পরীক্ষায় এই ধরনের প্রোগ্রামিং আসতে পারে। অতএব ইউ শুড বি ভেরি কেয়ারফুল। ভালো একটা মার্ক থাকে, এটা সলিড মার্কস পেয়ে যাবা যদি পড়ো আর কি। ওকে, তো আশা করি এখন থেকে আর ঝামেলা হবে না। আমার যত মোটামুটি পারিবারিক ইস্যুগুলো আছে বা বিভিন্ন ভাবে দরদিতে ছিলাম, তো আমার প্রায় 6টা থেকে 7টা ক্লাস মিস গেছে। আমি 7টা ক্লাস আমি তোমাদেরকে বিভিন্ন টাইম টেবিল দিয়ে রিকভার করে নিব। ঠিক আছে, জি স্যার। এখন থেকে আমার এজ ইউজুয়াল ক্লাসগুলো হবে, এবং সিআর যদি কোনো টাইম শিডিউল চেঞ্জ করতে চায়, কম্বাইন্ড ক্লাস যেতে চায়, আমাকে স্যার আপনার যোগাযোগ করুন। সাউন্ড অনেক কম আসতেছে স্যার, মানে শুনতেছি না। ও আচ্ছা তাহলে ঠিক আছে। রেকর্ড কি হয় না আজকে? জি স্যার, রেকর্ডিং হচ্ছে স্যার। আচ্ছা তাহলে স্যার আমাদের অ্যাসাইনমেন্ট দিবেন না স্যার? অ্যাসাইনমেন্ট দিব, এই যে এই সপ্তাহে অ্যাসাইনমেন্ট থ্রো করে দিচ্ছি। ও শোনো, আমি ইউজ করব গুগল ক্লাসরুম। হ্যাঁ, গুগল ক্লাসরুমের মাধ্যমে আমি অ্যাসাইনমেন্ট গুলো নিব আর কি। ওকে, জি স্যার। জি স্যার। ওকে, একটা ইমেল পাঠাবো আমার গুগল ক্লাসরুমের আইডি দিয়ে, তোমরা সেই আইডিতে অ্যাকসেপ্ট করে নেবা। ঠিক আছে, তাহলে তোমার ওইখানকার ইনফরমেশন সব পেয়ে যাবা। জি স্যার। ওকে তাহলে, আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।